হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, মুঘল যুগের ওপর এটি নবম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব ভারতে মারাঠাদের উত্থান ও শিবাজির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ভিডিওগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে টপিকটি সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং এমসিকিউগুলি সলভ করতে সুবিধা হবে। নিজেদের প্রিপারেশনকেও যাচাই করে নিতে পারবে। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। এই টপিকের প্রথম প্রশ্ন, শিবাজি কখন জন্মগ্রহণ করেন এবং কখন তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন? অপশান এ 1626 ও 1675, অপশান বি 1625 ও 1671, অপশান সি 1627 ও 1661, অপশান ডি 1627 ও 1674। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি 1627 ও 1674। অর্থাৎ শিবাজি তিনি 1627 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1674 খ্রিস্টাব্দে তিনি ছত্রপতি এই উপাধি গ্রহণ করেছিলেন। শিবাজি তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়কাল ছিল 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ ঔরঙ্গজেব তিনি 1658 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এবং 1707 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল এবং শিবাজির তার রাজ্যাভিষেক হয়েছিলেন, অর্থাৎ তিনি ছত্রপতি এই উপাধিটি নিয়েছিলেন 1674 খ্রিস্টাব্দে এবং শিবাজির মৃত্যু হয়েছিল 1680 খ্রিস্টাব্দে। শিবাজির নেতৃত্বেই মারাঠাদের উত্থান হয়েছিল এবং ঔরঙ্গজেবের সমসাময়িক পর্বে মুঘল ও মারাঠা অর্থাৎ মুঘলদের সঙ্গে এই শিবাজির একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব চলেছিল যতদিন পর্যন্ত শিবাজি জীবিত ছিলেন। এমনকি শিবাজির মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের মধ্যেও এই মুঘল মারাঠা দ্বন্দ্বের অবসান হয়নি, দীর্ঘ সময় ধরেই এই দ্বন্দ্ব চলেছিল। শিবাজি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1627 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রের শিবনারের পার্বত্য দুর্গে। শিবনার দুর্গে শিবাজির পিতার নাম ছিল শাহজি ভোসলে এবং তার মাতার নাম ছিল জিজাবাই। শিবাজির যিনি অভিভাবক ছিলেন দাদাজি কোন্ডদেব। এবং শিবাজির গুরু ছিলেন রামদাস। রামদাস তিনি মহারাষ্ট্রের একজন ভক্তিবাদী সাধক। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদের জানিয়ে রাখলাম। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে। এই রায়গড় দুর্গেই শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। নেক্সট কোশ্চেন,
শিবাজির গুরুর নাম কি? রামদাস, তুকারাম, বামন পণ্ডিত, সুরদাস। শিবাজির গুরু ছিলেন রামদাস। এই রামদাস ছিলেন মহারাষ্ট্রের একজন ভক্তিবাদী সাধক। নেক্সট কোশ্চেন, বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য কাকে নিয়োগ করেছিলেন? অপশান এ এনায়েত খান, অপশান বি আফজল খাঁ, অপশান সি শায়েস্তা খাঁ, অপশান ডি সৈয়দ বান্দা। শিবাজিকে দমন করার জন্য বিজাপুরের সুলতান তিনি আফজল খাঁকে নিয়োগ করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। শিবাজির সঙ্গে বিজাপুরের আদিল শাহী সুলতান এর মধ্যে দ্বন্দ্ব চলেছিল। শিবাজি তিনি বিজাপুরি সুলতানের কাছ থেকে 3টি দুর্গ দখল করেছিলেন, যেমন তোরনা, কোন্ডানা ও রায়গড়। এই 3টি দুর্গ তিনি বিজাপুরের সুলতানের কাছ থেকে লাভ করেন বা তার কাছ থেকে দখল করে নিয়েছিলেন। এই বিজাপুরি সুলতানের সঙ্গে শিবাজির দ্বন্দ্ব লক্ষণীয় ছিল 1656 খ্রিস্টাব্দ থেকে 1662 এই সময়কালের মধ্যে। শিবাজির ক্রমিক তার ক্ষমতা লাভ বা তার যেভাবে ক্ষমতার উত্তরণ হচ্ছিল সেটা বিজাপুরের সুলতান তিনি সুনজরে দেখেননি, যে কারণে শিবাজিকে দমন করার জন্য তিনি আফজল খাঁকে নিয়োগ করেছিলেন 1659 খ্রিস্টাব্দে। এবং আফজল খাঁ তিনি সুকৌশলে শিবাজিকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু শিবাজি তিনি অত্যন্ত চতুর ছিলেন এবং তিনি সেটা বুঝতেও পেরেছিলেন। তিনি অর্থাৎ শিবাজি তিনি সুকৌশলে আফজল খাঁকে হত্যা করেছিলেন। এক্ষেত্রে আফজল খাঁকে হত্যা করার জন্য তিনি 2টি অস্ত্র ব্যবহার করেছিলেন। একটি ছিল বিছুয়া, অপরটি বাগনক। এই 2টি অস্ত্রের দ্বারা শিবাজি তিনি আফজল খাঁকে হত্যা করেছিলেন এবং শেষ পর্যন্ত বিজাপুরি সুলতানের সঙ্গে শিবাজির একটি চুক্তি হয়েছিল 1662 খ্রিস্টাব্দে। 1662 খ্রিস্টাব্দের পরই শিবাজির দ্বন্দ্ব শুরু হয়েছিল মুঘলদের সঙ্গে এবং পরবর্তী তার দীর্ঘকালীন দ্বন্দ্ব এই মুঘলদের সঙ্গেই চলেছিল। নেক্সট কোশ্চেন, শিবাজি কোথায় আনুষ্ঠানিকভাবে ছত্রপতি উপাধি নিয়েছিলেন? পুনে, কোলাপুর, রায়গড়, আহমেদনগর। শিবাজি তিনি আনুষ্ঠানিকভাবে ছত্রপতি উপাধি নিয়েছিলেন রায়গড়ে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। শিবাজি তিনি এই ছত্রপতি উপাধি ছাড়াও তিনি বিভিন্ন ধরনের আরও উপাধি নিয়েছিলেন, যেমন হিন্দু বাদশাহ, হৈন্দব ধর্মধারকা, হৈন্দাবা ধর্মধারকা এই শব্দের অর্থ হল হিন্দু ধর্মের রক্ষাকর্তা। এছাড়া তিনি গো ব্রাহ্মণ প্রতিপালক এই উপাধিটি নিয়েছিলেন। এই ছিল শিবাজির যে বিভিন্ন ধরনের উপাধি তিনি গ্রহণ করেছিলেন। ছত্রপতি এই উপাধিটি তিনি গ্রহণ করেছিলেন 1674 খ্রিস্টাব্দে।
কিছুক্ষণ আগেই এই নিয়ে ডিটেল ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, অষ্টপ্রধান মন্ত্রিপরিষদ কোন প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত? গুপ্ত প্রশাসন, চোল প্রশাসন, বিজয়নগর প্রশাসন, মারাঠা প্রশাসন। অষ্টপ্রধান মন্ত্রিপরিষদ এটি মারাঠা প্রশাসনের সঙ্গে যুক্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। অষ্টপ্রধান এটি শিবাজির মন্ত্রিপরিষদ। এই অষ্টপ্রধান আবার রাজমণ্ডল নামেও পরিচিত। শিবাজির যে রাজমণ্ডল বা অষ্টপ্রধানে মন্ত্রীরা ছিলেন তারা হলেন প্রথম ছিলেন পেশুয়া। পেশুয়া যিনি ছিলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ছিলেন শরি নৌবত। তিনি সামরিক বিভাগের প্রধান। তৃতীয় হল অমাত্য। তিনি রাজস্ব বিভাগের প্রধান। চতুর্থত ওয়াকিয়ানোবিস। ওয়াকিয়ানোবিস এরা দরবারি বিভিন্ন কাজকর্ম সেগুলোকে নথিভুক্ত করত এবং দরবারের বিভিন্ন কাজকর্ম তারা ঠিক করত। পঞ্চম হল সুমন্ত বা দবির। সুমন্ত বা দবির বৈদেশিক বিষয় দেখাশোনা করতেন। সুমন্ত বা দবির ইনি যুদ্ধ বা সন্ধির ব্যাপারে রাজাকে পরামর্শ দিতেন বা অন্য রাজ্যের খবর সংগ্রহ করতেন, রাষ্ট্রদূত নিয়োগের সুপারিশ করতেন, এই সমস্ত বিষয় তিনি দেখাশোনা করতেন। ষষ্ঠ হল সচিব বা একে চিটনিসও বলা হতো। সচিব বা চিটনিস ইনি চিঠিপত্র রচনা করা বা সেগুলো প্রেরণের দায়িত্ব ছিল। সপ্তম হল পণ্ডিত রাও। পণ্ডিত রাও তিনি ধর্মীয় বিষয় বা দাতব্য বিষয়গুলির দেখাশোনা করতেন। অষ্টম হল ন্যায়াধীশ। তিনি বিচার বিভাগীয় প্রধান।
এই ছিল শিবাজির যে অষ্টপ্রধানের 8জন মন্ত্রী। তবে শিবাজির যে অষ্টপ্রধানের 8জন মন্ত্রী ছিল, সেই 8জন মন্ত্রীর মধ্যে শুধুমাত্র সেনাপতি ছাড়া বাকি সকলেই ব্রাহ্মণ হতো। সেনাপতি ছাড়া সকলেই ব্রাহ্মণ। আর এক্ষেত্রে পণ্ডিতরাও ও ন্যায়াধীশ এই দুজন মন্ত্রী ছাড়া বাকি সকলকেই যুদ্ধ করতে হতো। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এটা ইম্পর্টেন্ট, তাই তোমাদের জানিয়ে রাখলাম যে শিবাজির সকল মন্ত্রী তারা শুধুমাত্র ব্রাহ্মণ হতেন না, সেনাপতি অর্থাৎ সেনাপতি ছাড়া সকল মন্ত্রীকেই ব্রাহ্মণ হতে হতো, এবং পণ্ডিতরাও ও ন্যায়াধীশ ছাড়া বাকি সকল মন্ত্রীকেই যুদ্ধ করতে হতো। নেক্সট দেখব শিবাজি মুঘলদের সঙ্গে কোন যুদ্ধে মুঘলদের তিনি পরাজিত করেছিলেন? পুরন্দর, রায়গড়, সালহের, শিবনার। শিবাজি মুঘলদের পরাজিত করেছিলেন সালহের যুদ্ধে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি। সালহের এই যুদ্ধটি হয়েছিল 1672 খ্রিস্টাব্দে। সালহের যুদ্ধে মারাঠা বাহিনী মুঘলদের বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। নেক্সট কোশ্চেন, শিবাজির প্রশাসন ব্যবস্থায় স্বর্ণবৎ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? আর্থিক প্রশাসন, বিচার প্রশাসন, স্থানীয় প্রশাসন, সামরিক প্রশাসন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি, সামরিক প্রশাসন। স্বর্ণবৎ তিনি ছিলেন সামরিক বিভাগের প্রধান, বা তাকে নৌবৎ বলা হতো। তিনি অষ্টপ্রধানের একজন মন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, শিবাজির অষ্টপ্রধানের সদস্য যিনি বৈদেশিক বিষয় দেখাশোনা করতেন তিনি হলেন, অর্থাৎ শিবাজির যে 8জন মন্ত্রী ছিলেন সেই 8জন মন্ত্রীর মধ্যে কে বৈদেশিক বিষয় দেখাশোনা করতেন? পেশোয়া, সচিব, পণ্ডিত রাও, সুমন্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, সুমন্ত। কিছুক্ষণ আগেই এই বিষয় নিয়ে ডিসকাস করেছি, সেখানে 8জন মন্ত্রী কারা ছিলেন এবং তাদের কি দায়িত্ব সে প্রসঙ্গে তোমাদের জানিয়ে রেখেছি। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে অষ্টপ্রধান খুবই ইম্পর্টেন্ট, তোমরা ওটা ভালো করে মনে রাখবে। সুমন্ত বা দবির এই দপ্তরটি বৈদেশিক বিষয় দেখাশোনা করতেন। পণ্ডিত রাও তিনি ধর্মীয় এবং দাতব্য বিষয় দেখাশোনা করতেন। সচিব বা স্বর্ণাবিশ এই পদটি ছিল চিঠিপত্র রচনা বা সেগুলো পাঠানোর ব্যবস্থা করা, আর পেশোয়া ছিল প্রধানমন্ত্রী। অষ্টপ্রধানের মধ্যে পেশোয়া ছিল গুরুত্বপূর্ণ মন্ত্রী। এই পেশোয়াকে কেন্দ্র করেই পরবর্তীকালে পেশোয়াতন্ত্রের উদ্ভব হয়েছিল বালাজি বিশ্বনাথের হাত ধরে। সে প্রসঙ্গ আমরা অন্য কোনো ক্লাসে ডিটেল ডিসকাস করব যখন পেশোয়াতন্ত্র নিয়ে আলোচনা করব। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা জাতির নেতা কে ছিলেন? শম্ভুজি, রাজারাম, জিজাবাই, তারাবাই। এই প্রশ্নের উত্তর করার আগে শিবাজির পরবর্তী বংশধরগণ সম্পর্কে কিছু ইনফরমেশন দেখে নেব। শিবাজি তার সময়কাল ছিল
আমরা তার রাজ্যাভিষেকের সময়কাল থেকেই ধরব 1674 খ্রিস্টাব্দ থেকে 1680 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিবাজির মৃত্যুর পর মারাঠা জাতির নেতা হয়েছিলেন শম্ভুজি। শম্ভুজির সময়কাল ছিল 1680 খ্রিস্টাব্দ থেকে 1689 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1689 খ্রিস্টাব্দে শম্ভুজি মুঘলদের দ্বারা তিনি পরাজিত হন এবং নিহত হয়েছিলেন। শম্ভুজির পরবর্তী মারাঠা জাতির যিনি নেতা হয়েছিলেন তিনি হলেন রাজারাম। রাজারামের সময়কাল ছিল 1689 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং রাজারামের পর মারাঠা জাতির যিনি নেতা হয়েছিলেন তিনি হলেন তারাবাই। তারাবাই তিনি দ্বিতীয় শিবাজির অভিভাবিকা হিসাবে মারাঠা জাতিকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এই তারাবাইয়ের সময়কাল ছিল যখন তিনি মারাঠা জাতির নেত্রী হিসাবে তিনি মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন 1700 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1707 এর পর মারাঠা রাজ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছিল এবং শিবাজির রাজ্যে উত্তরাধিকার নিয়ে বিভিন্ন ধরনের অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল মারাঠা সর্দাররা। সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না, যতটুকু সিলেবাসে রয়েছে তো সেই প্রসঙ্গেই ডিসকাস করব। এবার তোমরা দেখো যে ঔরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা জাতির নেতা কে ছিলেন। ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। সতেরোশো সাত খ্রিস্টাব্দে সেই সময়ে মারাঠা জাতির যিনি নেতা ছিলেন তিনি হলেন দ্বিতীয় শিবাজির অভিভাবিকা হিসাবে তারাবাই। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। শিবাজির সময় মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল রায়গড়। শম্ভুজির সময় মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল জিঞ্জি। আর রাজারামের সময় মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল সাঁতরা। নেক্সট কোশ্চেন, 1700 খ্রিস্টাব্দে থেকে কোন মারাঠা মহিলা মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিলেন? অহল্যাবাই, মুক্তাবাই, তারাবাই, রুক্মণীবাই। এই প্রসঙ্গেই আগের স্লাইডে ডিটেল ডিসকাস করলাম যে 1700 খ্রিস্টাব্দের পর অর্থাৎ রাজারামের পর মারাঠা জাতি নেত্রী হিসাবে তারাবাই তিনি দ্বিতীয় শিবাজির অভিভাবিকা হিসাবে তিনি মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, তারাবাই। নেক্সট দেখব সরঞ্জামী প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? মারাঠাদের ভূমি রাজস্ব, তালুকদার ব্যবস্থা, কুতুবশাহী প্রশাসন, উপরের কোনোটিই নয়। সরঞ্জামী প্রথা, এই প্রথাটি মারাঠা সাম্রাজ্যের সঙ্গেই যুক্ত এবং সরঞ্জামী প্রথা হলো যে একটা নির্দিষ্ট ভূমিখণ্ডের রাজস্ব যখন কোনো কর্মচারী বা সামরিক প্রশাসক কর্তা বা বিভিন্ন সামরিক বিভাগের যারা অধিকর্তা ছিলেন তাদের বেতনের পরিবর্তে ওই নির্দিষ্ট ভূমিখণ্ডের রাজস্ব হিসাবে তাদেরকে ওই অঞ্চল বা ওই ভূমিখণ্ড প্রদান করা হতো, সেটি হলো সরঞ্জামী প্রথা এবং এটি ছিল মারাঠাদের ভূমি রাজস্ব।
নেক্সট দেখব শম্ভুজির মৃত্যুর পর মারাঠা জাতির নেতৃত্ব কে দিয়েছিলেন? রাজারাম, বালাজি বিশ্বনাথ, গঙ্গাবাই, নানাজি দেশমুখ। শম্ভুজির মৃত্যুর পর মারাঠা জাতির নেতৃত্ব দিয়েছিলেন রাজারাম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট দেখব কে শিবাজির রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলে উল্লেখ করেছেন? অপশন এ ভিনসেন্ট স্মিথ, অপশন বি রানাডে, অপশন সি যদুনাথ সরকার, অপশন ডি গৌতম ভদ্র। শিবাজির রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলেছেন ভিনসেন্ট স্মিথ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। রানাডে তিনি বলেছেন যে শিবাজি যে করগুলি আদায় করতেন, অর্থাৎ শিবাজি দুই ধরনের কর আদায় করতেন, একটি ছিল চৌথ, অপরটি ছিল স্বদেশমুখী। তিনি এই চৌথ এবং স্বদেশমুখী এই দুটি কর তিনি মুলকাগিরি এই অঞ্চল থেকে আদায় করতেন। এখন প্রশ্ন হলো যে এই মুলকাগিরি কি? মুলকাগিরি হলো সেই অঞ্চল যে অঞ্চল শিবাজির যে স্বরাজ্য ছিল সেই স্বরাজ্যের পার্শ্ববর্তী অঞ্চল, যেখান থেকে তিনি লুটপাট চালাতেন বা যাদের ওপর তিনি জোর করে নিজের আধিপত্যকে চাপিয়ে দিয়েছিলেন। অর্থাৎ মুলকাগিরি তার নিজস্ব এলাকা ছিল না, ওই এলাকার ওপর তিনি তার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দুই ধরনের কর আদায় করতেন, চৌথ ও স্বদেশমুখী। এই দুই ধরনের করকেই রানাডে তিনি রক্ষা কর বলেছেন। আসলে এই মুলকাগিরি অঞ্চলে যারা জমিদার ছিলেন তারা এই চৌথ ও স্বদেশমুখী এই দুই প্রকার কর প্রদান করলে তাদের অঞ্চলে মারাঠাদের দ্বারা কোনো প্রকার লুটপাট চলবে না বা মারাঠাদের দ্বারা কোনো প্রকার আক্রমণ ঘটবে না। সে কারণে এই ভিনসেন্ট স্মিথ শিবাজির রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলেছেন এবং এই যে দুই প্রকার করের কথা বললাম এই করকে রানাডে তিনি রক্ষা কর বলেছেন, কারণ এই কর প্রদান করলে মারাঠাদের আক্রমণ থেকে তারা রেহাই পেত। অর্থাৎ শিবাজির যে প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল তাকে বলা হতো স্বরাজ্য। অপরদিকে মুলকাগিরি অঞ্চল হলো সেই অঞ্চল যে অঞ্চল থেকে তিনি লুটপাট করতেন। তাহলে স্বরাজ্য হলো প্রত্যক্ষ শাসনাধীন এলাকা। চৌথ ছিল রাজস্বের 1/4 অংশ, অপরদিকে স্বদেশমুখী ছিল 1/10 অংশ। নেক্সট কোশ্চেন, শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেব কাকে নিয়োগ করেছিলেন? শায়েস্তা খান, জয়সিংহ, আফজল খান, এ ও বি উভয়ই, অর্থাৎ শায়েস্তা খান ও জয়সিংহ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, শায়েস্তা খান ও জয়সিংহ। এক্ষেত্রে ঔরঙ্গজেব তিনি মারাঠাদের ক্রমিক যে ক্ষমতা আরোহণ, অর্থাৎ শিবাজির ক্রমিক ক্ষমতা লাভ এবং ধীরে ধীরে তার যে ক্ষমতার উত্তরণ, তাকে কেন্দ্র করে যেভাবে মারাঠাদের উত্থান হচ্ছিল সেটা মুঘলদের কাছে অনেকটা চিন্তার বিষয় ছিল এবং বিজাপুরি সুলতানের সঙ্গে দ্বন্দ্বের পর শিবাজি এই ঔরঙ্গজেবের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয় এবং ঔরঙ্গজেব তিনি শিবাজিকে দমন করার জন্য
প্রথমে তিনি শায়েস্তা খানকে নিয়োগ করেছিলেন, কিন্তু শায়েস্তা খান তিনি শিবাজিকে দমন করতে পারেননি। উল্টে শিবাজি তিনি শায়েস্তা খাঁর যে দরবার ছিল সেই দরবারে তিনি অতর্কিত আক্রমণ করেছিলেন 1663 খ্রিস্টাব্দে এবং মুঘল বাহিনীকে তিনি কার্যত ছত্রভঙ্গ করে দিয়েছিলেন। 1663 খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁকে পরাজিত করার পর তিনি 1664 খ্রিস্টাব্দে সুরাট বন্দর লুট করেছিলেন। এক্ষেত্রে শিবাজি দুবার সুরাট বন্দর লুট করেছিলেন, একবার 1664 খ্রিস্টাব্দে আর একবার করেছিলেন 1670 খ্রিস্টাব্দে। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এটি ইম্পর্টেন্ট, তাই তোমাদের জানিয়ে রাখলাম। এবং পরবর্তীকালে অর্থাৎ শায়েস্তা খাঁর পর শিবাজি জয়সিংকে নিয়োগ করেছিলেন এবং জয়সিংয়ের প্রধান কৃতিত্ব ছিল যে তিনি শিবাজিকে সন্ধি স্বাক্ষরে বাধ্য করেছিলেন। এক্ষেত্রে 1665 খ্রিস্টাব্দে একটি সন্ধি হয়েছিল যেটি হলো পুরন্দরের সন্ধি। এবং এই পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি তিনি টোটাল 23টা দুর্গ তিনি মুঘলদের ছেড়ে দিয়েছিলেন। এবং শিবাজির পুত্র শম্ভুজি যিনি 5000 মনসব পেয়েছিলেন মুঘলদের কাছ থেকে। এছাড়া শিবাজিকে বালাঘাট এই অঞ্চলটি প্রদান করা হয়েছিল। এছাড়া বিজাপুরি সুলতানের কিছু অঞ্চলের ওপর শিবাজির কর্তৃত্বকে মুঘলরা স্বীকার করে নিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখব, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1665, 1675, 1685, 1695। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ 1665। 1665 খ্রিস্টাব্দের এই পুরন্দরের সন্ধি সম্পর্কে এখানে ডিটেল ডিসকাস করে দিলাম, তোমরা ভালো করে এটা দেখে নেবে। নেক্সট দেখব 1637 সালে শিবাজি তার মায়ের এবং নিজের ভরণ পোষণের জন্য তার বাবার কাছ থেকে একটি জায়গির দখল করেছিলেন। জায়গিরটির নাম কি? কোলাপুর, তোরনা, পুনা, জাভেলি। শিবাজি তিনি তার পিতার কাছ থেকে পুনার জায়গিরটি লাভ করেছিলেন। শিবাজির পিতা ছিলেন শাহুজি ভোসলে এবং এই শাহুজি ভোসলের কাছ থেকে তিনি পুনার এই জায়গিরটি পেয়েছিলেন তার ভরণ পোষণের জন্য। নেক্সট দেখব 1645 থেকে 1647 মধ্যে শিবাজি বিজাপুরের সুলতানের কাছ থেকে 3টি দুর্গ লাভ করেছিলেন। নিম্নে কোনটি তার মধ্যে নয়? রায়গড়, জাভেলি, তোরনা, কোন্ডানা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি জাভেলি। শিবাজি তিনি বিজাপুরি সুলতানের কাছ থেকে রায়গড়, তোরনা ও কোন্ডানা এই 3টি দুর্গ লাভ করেছিলেন। জাভেলি এই দুর্গটি তিনি দখল করেছিলেন মারাঠা সর্দার চন্দ্ররাও মোরের কাছ থেকে। ষোলোশো 56 খ্রিস্টাব্দে। শিবাজির
উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি অন্যান্য মারাঠা সর্দাররা তারা সুনজরে দেখেনি, যে কারণে শিবাজির ক্ষমতা নষ্ট করার জন্য চন্দ্ররাও মোরের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়েছিল এবং শেষমেশ 1656 খ্রিস্টাব্দে চন্দ্ররাও মোরকে তিনি পরাজিত করেছিলেন এবং তার কাছ থেকে এই জাভেলি দুর্গটি তিনি দখল করেছিলেন। বাকি 3টি দুর্গ তিনি বিজাপুরী সুলতানের কাছ থেকে লাভ করেছিলেন। নেক্সট দেখব দাদাজি কোন্ডদেব কে ছিলেন। অপশন এ শিবাজির অভিভাবক, অপশন বি শিবাজির মামা, অপশন সি শিবাজির বাবা, অপশন ডি শিবাজির জামাই। দাদাজি কোন্ডদেব তিনি শিবাজির অভিভাবক ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট দেখব শিবাজি কতবার সুরাট বন্দর লুট করেছিলেন। অপশন এ একবার 1664 খ্রিস্টাব্দে, অপশন বি দুবার 1664 ও 1670 খ্রিস্টাব্দে, অপশন সি তিনবার 1664 1660 1664 ও 1670 খ্রিস্টাব্দে, অপশন ডি ওপরের কোনোটিই নয়। শিবাজি তিনি দুবার সুরাট বন্দর তিনি লুট করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি 1664 ও 1670। নেক্সট কোশ্চেন, শিবাজি কার প্রশাসন ব্যবস্থা অনুকরণ করে তার রাষ্ট্র প্রশাসন কাঠামো তৈরি করেছিলেন। অপশন এ শেরশাহ, অপশন বি বাহমনি রাজ্যের মামুদ গাওয়ান, অপশন সি আহমেদনগরের মালিক অম্বর, অপশন সি মুঘল সম্রাট আকবর। শিবাজি তার যে প্রশাসন ব্যবস্থা সেই প্রশাসন ব্যবস্থা তিনি আহমেদনগরের মালিক অম্বরের রাষ্ট্র প্রশাসন পরিকাঠামো থেকেই তিনি অনুকরণ করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। মালিক অম্বর তিনি ছিলেন আহমেদনগরের নিজামশাহী বংশের দ্বিতীয় মোর্তজার তিনি প্রধানমন্ত্রী। আহমেদনগরে নিজামশাহী শাসক দ্বিতীয় মুর্তজা। এই দ্বিতীয় মুর্তজার তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন এবং মুঘলরা আহমেদনগরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করতে চাইলে এক্ষেত্রে এই মালিক অম্বর তিনি গেরিলা যুদ্ধ বা রণকৌশল তিনি অবলম্বন করে মুঘলদের বাহিনীকে ছত্রভঙ্গ করে দিতেন। যতদিন পর্যন্ত মালিক অম্বর তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মুঘলরা আহমেদনগরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করতে পারেনি। এই মালিক অম্বরের রাষ্ট্র প্রশাসন কাঠামোকেই শিবাজি তিনি অনুকরণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, বিজাপুরীর কর্ণাটক অংশের কিছু অংশ জয় করার জন্য শিবাজি কার সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন। অপশন এ গোলকোন্ডার কুতুবশাহী, অপশন বি আহমেদনগরের নিজামশাহী, অপশন সি মুঘল, অপশন ডি পেনুকোন্ডার অরবিডু বংশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ গোলকোন্ডার কুতুবশাহী। শিবাজি তিনি যে বিজাপুরী সুলতানের সঙ্গে তার যে দ্বন্দ্ব ছিল সে প্রসঙ্গ আমরা আগেই ডিসকাস করেছি। তো এক্ষেত্রে তিনি গোলকোন্ডার কুতুবশাহী শাসকের সঙ্গে তিনি জোটবদ্ধ হয়েছিলেন। নেক্সট, শিবাজি কার কাছ থেকে জাভেলি দখল করেছিলেন। অপশন এ যাদব রাও, অপশন বি আদিল শাহী শাসক, অপশন সি চন্দ্ররাও মোর, অপশন ডি নিজামশাহী বংশ। শিবাজি তিনি জাভেলি এই দুর্গটি দখল করেছিলেন চন্দ্ররাও মোরের কাছ থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। জাভেলি এই দুর্গটি তিনি লাভ করেছিলেন 1656 খ্রিস্টাব্দে।
নেক্সট দেখব মারাঠাদের উত্থানে গেরিলা যুদ্ধ কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই যুদ্ধ কৌশল কার কাছ থেকে শিখেছিল? অর্থাৎ শিবাজির যে গেরিলা যুদ্ধ কৌশল বা মারাঠারা মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ে যে গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করত, এই পদ্ধতি কার কাছ থেকে শিখেছিল? অপশান এ বাহুমনি সুলতান মাহমুদ গাওয়ান, অপশান বি আহমেদনগরের মালিক অম্বর, অপশান সি মেবারের রানা প্রতাপ সিং, অপশান ডি আহমেদনগরের চাঁদ বিবি। এক্ষেত্রে মারাঠারা গেরিলা যুদ্ধ কৌশল শিখেছিল আহমেদনগরের মালিক অম্বরের কাছ থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন মারাঠা শাসকের রাজত্বকালে প্রতিনিধি শব্দটি চালু হয়? শিবাজি, রাজারাম, শাহু, শম্ভুজি। প্রতিনিধি এই পদটি চালু করেন রাজারাম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট দেখব জমির অভিন্ন পরিমাপের জন্য শিবাজি কোন পরিমাপ যন্ত্রটি তিনি ব্যবহার করতেন? সিকান্দার ই গজ, তানাব, জারিব, কাঠি। শিবাজি পরিমাপের জন্য যে পরিমাপ যন্ত্রটি ব্যবহার করতেন সেটি হলো কাঠি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি। শিবাজি তিনি জমি পরিমাপ করিয়ে রাজস্ব নির্ধারণ করতেন। এক্ষেত্রে তিনি রাজস্ব নির্ধারণ করেছিলেন মোট উৎপাদনের 1/3 অংশ। নেক্সট কোশ্চেন, শিবাজি তার নৌবহর কোথায় স্থাপন করেছিলেন? অপশান এ কোলাবা, অপশান বি কল্যাণী, অপশান সি সালসেট, অপশান ডি বেসিন। শিবাজি তার নৌবহর স্থাপন করেছিলেন কোলাবাতে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। নেক্সট কোশ্চেন, শিবাজির রাজস্ব প্রশাসন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি ভুল? প্রথম দেখব যে তিনি জমির পরিমাপের ভিত্তিতে ভূমি রাজস্বের একটি অভিন্ন মূল্যায়ন চালু করেছিলেন। দ্বিতীয়, তিনি বিভিন্ন বংশগত রাজস্ব কর্মকর্তাদের অপসারণ করেছিলেন। তৃতীয়, তিনি তার স্বরাজ্যের কৃষকদের কাছ থেকে ঐতিহ্যবাহী ভূমি রাজস্ব ছাড়াও তিনি চৌথ ও স্বদেশমুখী আদায় করতেন। চতুর্থ, তিনি তার সকল কর্মচারীদের নগদ অর্থে বেতন প্রদান করতেন। এক্ষেত্রে আমরা দেখব যে শিবাজির যে রাজস্ব প্রশাসন সম্পর্কে যেটি ভুল সেটি হলো যে তিনি বিভিন্ন বংশগত রাজস্ব কর্মকর্তাদের অপসারণ করেছিলেন। কারণ শিবাজি এক্ষেত্রে যারা বংশগত রাজস্ব কর্মকর্তা ছিলেন তাদেরকে তিনি অপসারণ করেননি। শিবাজির রাজস্ব প্রশাসন ব্যবস্থায় যেখানে দেশমুখ এবং দেশপাণ্ডেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাই অপশান 2 ভুল। আগেই যেটা দেখলাম যে শিবাজি জমি পরিমাপের ভিত্তিতে ভূমি রাজস্বের একটি অভিন্ন মূল্যায়ন চালু করেছিলেন, এটি ঠিক। শিবাজি তার যে স্বরাজ্যের কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব ছাড়াও চৌথ ও স্বদেশমুখী আদায় করতেন, এটি ভুল। এক্ষেত্রে আগেই আলোচনা করেছি যে এই দুটি কর তিনি মুলকাগিরি এই অঞ্চল থেকে আদায় করতেন। অর্থাৎ শিবাজির যে প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল স্বরাজ্য, সেই স্বরাজ্য থেকে তিনি এই দুটি কর আদায় করতেন না। যে এলাকা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল, অর্থাৎ তার স্বরাজ্যের মধ্যে ছিল না, যে অঞ্চল থেকে লুটপাট চালাতেন সেই অঞ্চল থেকেই তিনি এই দুইটি কর আদায় করতেন। তাই অপশন 3 অর্থাৎ ভুল। তিনি তার কর্মচারীদের নগদ অর্থে বেতন প্রদান করতেন, সকল কর্মচারীদের।
এটিও ভুল, কারণ শিবাজি তার কর্মচারীদের নগদ অর্থ বেতন প্রদান করতেন ঠিক, কিন্তু এক্ষেত্রে তিনি বেতনের পরিবর্তে আবার তাদেরকে মোকাসা প্রদান করতেন। তাই এক্ষেত্রে যদি নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করি তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 2, 3 এবং 4 এই তিনটি যে বিবৃতি ভুল। এখন এই মোকাসা কি? মোকাসা হলো যে একটা নির্দিষ্ট ভূমিখণ্ড, যে ভূমিখণ্ডের রাজস্ব একজন সামরিক বিভাগের কর্মকর্তার বেতনের সমান, সেই ভূমিখণ্ডকে বলা হতো মোকাসা। অর্থাৎ এক্ষেত্রে তিনি তার কর্মচারীদের নগদ অর্থও বেতন দিতেন, আবার মোকাসার মাধ্যমেও তিনি বেতন প্রদান করতেন। নেক্সট দেখব, শিবাজির অষ্টপ্রধানের মধ্যে 2 জন ছাড়া বাকি সকল মন্ত্রীকে যুদ্ধে অংশ নিতে হতো, সেই 2 জন কারা ছিলেন? পেশোয়া, অমাত্য, পণ্ডিত রাও, ন্যায়াধীশ, সচিব। এক্ষেত্রে শিবাজির যে অষ্টপ্রধানে 8 জন মন্ত্রী ছিলেন, সেই 8 জন মন্ত্রীর মধ্যে পণ্ডিত রাও তিনি যুদ্ধে অংশ নিতেন না এবং ন্যায়াধীশ তিনি যুদ্ধে অংশ নিতেন না। বাকি অষ্টপ্রধানের 6 জন মন্ত্রী, তাদেরকে যুদ্ধে অংশ নিতে হতো। তাই নিচের কোড থেকে যদি সঠিক উত্তরটি নির্বাচন করি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, 3 ও 4, অর্থাৎ পণ্ডিত রাও ও ন্যায়াধীশ। নেক্সট কোশ্চেন দেখব, শিবাজির সাম্রাজ্যে সরকারি অশ্বারোহী সেনাবাহিনী কি নামে পরিচিত? শিলাদার, বর্গী, সেনা, সিপাহী। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, বর্গী। বর্গী হলো শিবাজির সাম্রাজ্যে সরকারি অশ্বারোহী সেনাবাহিনী। শিবাজির সাম্রাজ্যে 2 ধরনের সেনাবাহিনী থাকত, একটি শিলাদার, অপরটি বর্গী। এই বর্গী হলো সরকারি সেনাবাহিনী, অর্থাৎ বর্গী হলো স্থায়ী। অপরদিকে শিলাদার হলো অস্থায়ী বা ভাড়াটে। নেক্সট দেখব, শিবাজির মৃত্যুর পর মারাঠা সিংহাসনে কে বসেছিলেন? অপশান এ বালাজি বিশ্বনাথ, অপশান বি শম্ভুজি, অপশান সি রাজারাম, অপশান ডি শাহু। শিবাজির মৃত্যুর পর মারাঠা সিংহাসনে বসেছিলেন শম্ভুজি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। শিবাজির মৃত্যু হয়েছিল 1680 খ্রিস্টাব্দে এবং 1680 খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যুর পর মারাঠা সিংহাসনে বসেন শম্ভুজি এবং শম্ভুজির সময়কাল হল 1680 খ্রিস্টাব্দ থেকে 1689 খ্রিস্টাব্দ এবং শম্ভুজির পর রাজারাম তিনি মারাঠা জাতির নেতা হয়েছিলেন। এই প্রসঙ্গটিও আগে আলোচনা করেছি, তাই এখানে আর ডিটেল ডিসকাস করছি না। নেক্সট কোশ্চেন, রাইজ অফ মারাঠা পাওয়ার গ্রন্থটি কার রচনা? অপশান এ মহাদেব গোবিন্দ রানাডে, অপশান বি গ্র্যান্ট ডাফ, অপশান সি যদুনাথ সরকার, অপশান ডি ভিনসেন্ট স্মিথ। রাইজ অফ মারাঠা পাওয়ার এই গ্রন্থটি রচনা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। নেক্সট কোশ্চেন, স্বরাজ্য হলো? অপশান এ শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল, অপশান বি যেসব অঞ্চল শিবাজির বশ্যতা স্বীকার করে নিয়েছিল বা যেসব অঞ্চলে শিবাজি লুটত রাজ চালাত,
অপশন সি শিবাজির রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল। অপশন ডি উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল। এ প্রসঙ্গ আগেই ডিসকাস করে বলেছি যে স্বরাজ্য ছিল শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল, আর অপরদিকে যেসব অঞ্চল যারা শিবাজির বশ্যতা স্বীকার করেছিল, শিবাজিকে দুই প্রকার যে কর, সেই চৌথ ও স্বদেশমুখী, এই দুটি কর প্রদান করতে তারা রাজি ছিল, সেই অঞ্চলকে বলা হতো মুলকাগিরি। নেক্সট কোশ্চেন দেখব, শিবাজির প্রাদেশিক প্রশাসনে প্রান্ত বা প্রদেশে নিযুক্ত কর্মচারী হলেন অপশান এ হাবিলদার, অপশান বি মামলতদার, অপশান সি দেশমুখ, অপশান ডি উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি মামলতদার। শিবাজির যে প্রাদেশিক প্রশাসন, সেখানে তিনটি প্রদেশ ছিল বা এই প্রদেশগুলোকে প্রান্ত বলা হতো। এই প্রান্তের শাসক ছিল মামলতদার। এই প্রান্তগুলো আবার কতগুলো তরফে বিভক্ত। তরফের যিনি শাসক ছিলেন তাকে বলা হতো হাবিলদার বা কাম্বিজদার। তরফগুলো আবার কতগুলো গ্রামে বিভক্ত ছিল। এই গ্রাম প্রশাসন ব্যবস্থায় যারা যুক্ত ছিলেন তারা হলেন পাতিল, দেশমুখ, দেশপান্ডে, নেক্সট কোশ্চেন, শিবাজি তার স্বরাজ্যে ভূমি রাজস্ব 33% থেকে বৃদ্ধি করে কত শতাংশ করেছিলেন? অপশান এ 35%, অপশান বি 40%, অপশান সি 45%, অপশান ডি 50%। শিবাজি তার স্বরাজ্যে ভূমি রাজস্ব 33% থেকে বৃদ্ধি করে তিনি 40% করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। শিবাজি তার সাম্রাজ্যে রায়েত ওয়ারি ভূমি বন্দোবস্ত চালু করেছিলেন। এবং শিবাজি তার রাজ্যে এই ভূমি রাজস্ব ছাড়াও তিনি আরও দুই ধরনের কর আদায় করতেন। একটি হলো মহাতরফা। মহাতরফা এই করটি বণিকদের কাছ থেকে আদায় করা হতো। অপর যে করটি আদায় করা হতো সেটি হলো জাকাত। এই করটি বাজারে যে সমস্ত জিনিস বিক্রি হতো সেই সমস্ত জিনিসের উপর আদায় করা হতো। বাজারে প্রতি জিনিসের ক্রয় বিক্রয়ের ওপর।
এই ছিল শিবাজির ওপর বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই এমসিকিউ এবং তার যে আলোচনা তা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুব কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।